নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পুণ্যপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। সাধু সাধু সাধু। উপাসিকা, আমাদের পেজ নাম্বার কত? আমাদের 207 পৃষ্ঠা রূপ সংগ্রহের সংখ্যাতত্ত্ব বর্ণনা, এখান থেকে শুরু হবে। পান্তের 207 পৃষ্ঠা রূপ সংগ্রহের সংখ্যাতত্ত্ব বর্ণনা, এখান থেকে শুরু হবে। বান্তে বন্দনা আমার মঙ্গল। আরম্ভ করে বান্দা আমি পড়বো। রূপ সংগ্রহের সংখ্যাতত্ত্ব বর্ণনা। এ যাবৎ 1 থেকে 3 পরিচ্ছদে চিত্ত চৈতসিকের বিভাগ এবং 4 থেকে 5 পরিচ্ছদে প্রবর্তনকালীন ও প্রতিসন্ধিকালীন চিত্ত চৈতসিকের কার্যাবলী বিশ্লেষণ করা হইয়াছে। এখন এই ষষ্ঠ পরিচ্ছেদে রূপস্কন্ধের গুণভেদে 28 প্রকার নামকরণ, তাহাদের আধ্যাত্মিক ও বাহ্যিক ভেদে বিভাগ, অবস্থা পরিবর্তনের কারণ, কলাপ ও উৎপত্তি ক্রম এই পঞ্চাকারে বর্ণনা করা যাইতেছে। বুদ্ধ দর্শন জড়জগৎকে ইহার গুণ ও শক্তিতে পরিণত করিয়াই পর্যবেক্ষণ করিয়াছে এবং বুঝিয়াছে যে ইহাও মনোজগতের ন্যায় নিরন্তর পরিবর্তনের প্রবাহ, যাহা শীতে সংকুচিত ও উত্তাপে প্রসারিত হয়, তাহাই রূপ। রূপ সাধারণ অর্থে জড় পদার্থ, লৌকিক অর্থে বর্ণ ও আকার এবং বিশেষার্থে জড় পদার্থের গুণাবলীকে বুঝায়। অভিধর্মে এই বিশেষার্থেই ইহা আলোচিত হইয়াছে। জড় পদার্থ এটা পরে প্রথমটা, জড় পদার্থ মাত্রই স্থান অধিকার করিয়া থাকে, সুতরাং স্থানাবরোধকতা বা বিস্তৃতি জড়ের একটি মৌলিক গুণ। ইহার অন্তর্গত গুণ কঠিনতা কোমলতা। কঠিনতা ও কোমলতা তুলনামূলক, যেমন কার্পাস জলের তুলনায় কঠিন বটে, মাটির তুলনায় কিন্তু কোমল। সুতরাং কার্পাসকে কঠিন বা কোমল বলা অন্য বস্তুর সহিত ইহার তুলনার উপর নির্ভর করে। জড়ের এই বিস্তৃতি ও কঠিনতা কোমলতা গুণের পরিভাষা পৃথিবী ধাতু। পত্রতীতি পৃথিবী, পালি পত্রতি অর্থ বিস্তৃত, পত্রতি অর্থ বিস্তৃত হওয়া। পৃথিবী শব্দ দ্বারা কেহ যেন এই আমাদের বাসভূমি
পৃথিবীকে না বুঝেন। অবশ্য পৃথিবীটাও জড় পদার্থ। ইহা এবং ইহারও অন্যান্য গুণের সহিত পৃথিবী ধাতু গুণও বিদ্যমান আছে। জড়ের এই বিস্তৃতি গুণকে ধাতু বলা হইয়াছে, কারণ সর্বাবস্থায় জড় তাহার এই বিশিষ্ট বিস্তৃতি গুণ বা স্বভাব ধারণ করে। বান্তেগুলো পরে ফেলবো। হ্যাঁ, আচ্ছা, জড়ের আর একটি মৌলিক গুণ সংশক্তি। এই গুণ বলে জড় পিণ্ডীভূত হইতে পারে। তরল পদার্থ যেমন জল দ্বিধা বিভক্ত হইলেও শতপুন জড়ীভূত হয় এবং সংশক্তির কারণে, এবং জলেই এই সংশক্তি গুণ প্রকট। এই জন্য এই সংশক্তির পরিভাষা আপধাতু। আপ অর্থ বন্ধন। এই আপধাতু বা সংশক্তি যেমন জলে তেমন লৌহ দণ্ডে সুবর্ণ খণ্ডেও বিদ্যমান। জড়ের তৃতীয় মৌলিক গুণ তাপ। তাপহীন পদার্থ নাই। উষ্ণ শীতল তাপের তুলনা মূলক অবস্থা মাত্র। ইহার পরিভাষা তেজধাতু। দগ্ধ উত্তপ্ত আলোকিত পরিপাক করিবার শক্তি এই তেজধাতু। জড়ের চতুর্থ মৌলিক গুণ গতিশীলতা এবং ইহার পরিভাষা বায়ুধাতু। যাহা প্রবাহিত হয় অর্থাৎ গতিশীল তাহাই বায়ু। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ইহাদের বায়ুধাতু গুণে স্ব স্ব কক্ষে ঘুরিতে পারিতেছে। এই আমাদের দেহ অঙ্গ প্রত্যঙ্গ রস পদাদিকে মন গতিশীলতা বা বায়ুধাতুর বিদ্যমানতার কারণে ইচ্ছামতো পরিচালনা করিতে পারে। জড়ের যদি এই গুণ না থাকিত, তবে গতি, বেগ, ভারিত্ব, ধারণ, বাধাদান, চলনশীলতা, বায়ু প্রবাহ, জোয়ার ভাটা ইত্যাদি গতিক্রিয়া সম্ভব হইত না। এই বায়ুধাতু তেজধাতুর সহিত অবিচ্ছেদ্যভাবে জড়িত এবং উত্তাপের উৎপাদক। জড় জগতে যেমন বায়ুধাতু এবং তেজধাতু, মনোজগতে তেমনি চিত্ত এবং কর্ম। জড়ের এই গুণ চতুষ্টয় পরস্পর আশ্রিত, সহজাত ও সম্বন্ধীভূত এবং বর্ণ গন্ধ রস ওদের সহিত সংযুক্ত। এই সংযোগের মাত্রাধিক্যানুসারে জড়ের বিভিন্ন অবস্থা, বিভিন্ন আকার। পৃথিবী ধাতুতে কঠিনতা, আপে সংশক্তি, তেজে তাপ এবং বায়ুতে বেগের আধিক্য বিদ্যমান। জড়ের এই শক্তি চতুষ্টয়ের সাধারণ নাম মহাভূত রূপ। মহাভূত অর্থ মহৎ আকারে এবং বা প্রকাট আকারে গঠিত। সুতরাং ইহার অর্থ এই যে জড়ের যে যে গুণ মহৎ আকারে গঠিত হইয়া উৎপন্ন হইয়া আছে, সেই গুণই মহাভূত রূপ। জড়ের মৌলিক গুণ চতুষ্টয় হইতেই বাকি 24 প্রকার রূপ উৎপন্ন হয়। জড়ের মৌলিক গুণ চতুষ্টয় হইতে বাকি 24 প্রকার রূপ উৎপন্ন হয় এবং সেই উৎপন্ন রূপ প্রত্যেকটিতেই এই 4 গুণ প্রকটভাবে বিদ্যমান আছে। ভূতরূপ ব্যতীত এই 24 প্রকার রূপের সাধারণ নাম উপাদা রূপ বা উৎপন্ন রূপ। এনে একলাইন করে আলোচনা করে যাও। আপনি আলোচনা করেন। এখানে ষষ্ঠ পরিচ্ছেদে রূপস্কন্ধের গুণভেদে
28 প্রকার নামকরণ, তাহাদের আধ্যাত্মিক বাহ্যিক ভেদে বিভাগ, অবস্থা পরিবর্তনের কারণ, কলাপ ও উৎপত্তিক্রম এই পঞ্চ আকারে বর্ণনা করা হয়েছে। 5 প্রকার এখানে বর্ণনা করা হয়েছে। কি কি সেগুলো? আধ্যাত্মিক এবং বাহ্যিক, এভাবে একবার দেখানো হয়েছে। তারপরে কলাপ ও উৎপত্তিক্রম, অবস্থা পরিবর্তনের কারণ, কেন এর অবস্থাগুলো পরিবর্তন হয়, আকার প্রকার এগুলো কেন পরিবর্তন হয়। কলাপ ও উৎপত্তির ক্রম, কিভাবে ক্রমে এটা উৎপন্ন হয়। এবং কলাপ আকারে। 1 2 3 4 5 আধ্যাত্মিক বাহ্যিক এবং অবস্থার যে পরিবর্তনের কারণ, এটা 3, কলাপ 4, উৎপত্তির ক্রম, ক্রমিকভাবে যে উৎপত্তি, এটা সহ 5। এই 5 প্রকারে এই জায়গাতে বর্ণনা করা হয়েছে। বৌদ্ধ দর্শন জড়জগৎকে ইহার গুণ ও শক্তিতে পরিণত করিয়াই পর্যবেক্ষণ করিয়াছে। জড়জগৎ বলতে এই 4 মহাভূতকেই জড়জগৎ বলা হয়। আর জীব জগৎ, যেটা আমরা আগে চিত্তচৈতসিকের অবস্থাগুলো পড়ে আসছি, ওই আগেরগুলো বাদ দিয়ে এগুলো হচ্ছে যে জড়জগৎ। ইহাকে গুণ ও শক্তিতে পরিণত করিয়াই পর্যবেক্ষণ করা হয়েছে। এবং বুঝাইয়াছে যে ইহাও মনোজগতের ন্যায় নিরন্তর পরিবর্তনের প্রবাহ। আমরা আগে চিত্ত এবং চৈতসিকের মধ্যে নিরন্তর প্রবাহমান গতিধারা, এটা আমরা প্রত্যক্ষ করেছি। এখন এই রূপ জগতের বা জড়জগতের অবস্থাও একই রকম। আপনাদের নিশ্চয় মনে আছে, যারা ভবাঙ্গ স্রোত বা ভবাঙ্গ বুঝতে পেরেছেন, তাদের নিশ্চয় মনে আছে এই রূপ জগৎও সেম, একই রকম। ওটা যেমন নিরন্তর প্রবাহিত, ঠিক এটা আমাদের আধ্যাত্মিক রূপ হোক আর বাহ্যিক রূপ হোক, অর্থাৎ আমাদের দেহস্থ রূপ হোক আর বাহ্যিক রূপ হোক, সবগুলোই নিরন্তর এই প্রবাহ বা গতিধারার মধ্যে প্রবাহমান। এদূর পর্যন্ত বুঝছেন? যাহা শীতে সংকুচিত ও উত্তাপে প্রসারিত হয় তাহাই রূপ। এটা নর্মালি আমরা আগে থেকে জানি সবাই। যে কোনো রূপ গরমে প্রসারিত হয় এবং শীতে সংকুচিত হয়। এগুলো জাস্ট কয়েকটা উদাহরণ। খুব মনোযোগ না দিলে চারিদা তো বোঝা অনেক কষ্ট। আপনারা যারা দ্বিতীয়বার ক্লাস করতেছেন তারা খুব সুন্দর করে বুঝবেন। আগেও এগুলো আমরা আলোচনা করেছি। প্রথমবার যারা
এই রূপ অধ্যায় পড়তেছেন তারা অত্যন্ত মনোযোগী হতে হবে, নাহলে এটা বোঝা কষ্ট। আর নাম এবং রূপ বুঝতে হলে এই রূপকে খুব গভীরভাবে বুঝতে হবে এবং যথাযথ বুঝতে হবে, যেমন তেমনই বুঝতে হবে। উল্টা বুঝে গেলে কখনো সত্যিকার অর্থে নামরূপ চেনা যাবে না। আর নামরূপ চিনতে না পারলে কখনো ওনার বিপাসনা করা সম্ভব নয়। বিপাসনা শুধু নাম এবং রূপের উপরই প্রগাঢ় দৃষ্টি বা যথাদৃষ্টি, যেমন ঠিক তেমনই দেখার নামই হচ্ছে যে বিপাসনা। সুতরাং এটা খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে, না বুঝলে একই জায়গায় বারবার প্রশ্ন করতে হবে, তাহলে বোঝা সম্ভব। রূপ সাধারণ অর্থে জড় পদার্থ, লৌকিক অর্থে বর্ণ ও আকার। রূপ হচ্ছে যে জড় পদার্থ, আবার লৌকিক অর্থে বর্ণ বা আকার। দুটাই লৌকিক কথা। প্রত্যেকটা বিষয়ের একটা কালার, প্রত্যেকটা বস্তুর একটা কালার আছে, ওটাকে বর্ণ বলা হয়, এবং নির্দিষ্ট একটা আকার বা আয়তন আছে। ওটাই হচ্ছে যে মূলত এই জড় পদার্থ চিনার বুঝার একটা অবস্থা। বর্ণ এবং আকার অবশ্যই আছে। এবং বিশেষত্বের জড় পদার্থের গুণাবলীকে বোঝায়। আমরা এখানে শিখব যে মূলত জড় পদার্থের গুণাবলী, বর্ণ ও আকার এবং বিশেষত্বের জড় পদার্থের গুণাবলীকেই বোঝায়। অভিধর্মে এই বিশেষত্বেরই ইহা আলোচিত হইয়াছে, বিশেষত্বে ইহা আলোচিত হইয়াছে। তাহলে আমরা আস্তে আস্তে দেখব সেই বিশেষত্ব কি বা সে বিশেষ গুণ কি। এই নিয়ে এখান থেকে করো। বাদে জড় পদার্থ মাত্রই স্থান অধিকার করিয়া থাকে, সুতরাং স্থানাবরোধকতা বা বিস্তৃতি জড়ের একটি মৌলিক গুণ। ইহার অন্তর্গত গুণ কঠিনতা ও কোমলতা। বান্তে এখানে জড়ের জড় পদার্থ চারটা গুণের মধ্যে আমরা একটা গুণ দেখতেছি কি, স্থান অবরোধকতা বা বিস্তৃতি। এটা হচ্ছে যে চারটা গুণের একটা গুণ। এগুলোর মধ্যে চারটা গুণ আছে, জড় পদার্থের মৌলিক গুণ চারটা আছে। চারটার মধ্যে একটা হচ্ছে যে স্থান অবরোধকতা বিস্তৃতি, একটি মৌলিক গুণ। এটা কোন কাকে বলা হচ্ছে, এটাকে কোনটাকে বলা হচ্ছে চারটার মধ্যে? এটা কোনটা? এটা হচ্ছে ওই প্রথমটা আর কি, প্রথম মানে কোনটা? কঠিনতার ফলটা। আপদার্থ, তেজ ধাতু, বায়ু ধাতু, পৃথিবী ধাতু।
পৃথিবী হ্যাঁ, পৃথিবী ধাতু। হ্যাঁ এই পৃথিবী ধাতুর কারণে পৃথিবী ধাতু আছে কিনা বোঝার জন্য স্থান অবরোধকতা, স্থান অবরোধ করতে পারে এবং বিস্তৃতি, এটার একটা আকার। বিস্তৃতি বলতে কি বোঝায়? আয়তন আর কি, আয়তন না? বানতে হ্যাঁ জ্বরের একটি মৌলিক গুণ এটা। তারপরে এর মধ্যে আরো আছে, এরপরেরটা দেখো। কঠিনতা ও কোমলতা তুলনামূলক, যেমন কার্পাস জলের তুলনায় কঠিন বটে, মাটির তুলনায় কিন্তু কোমল। সুতরাং কার্পাসকে কঠিন বা কোমল বলা অন্য বস্তুর সহিত ইহার তুলনার উপর নির্ভর করে। জ্বরের এই বিস্তৃতি ভাগ ও কঠিনতা কোমলতা গুণের পরিভাষা হচ্ছে পৃথিবী ধাতু। তারপরে দ্বিতীয়ত এখানে আবার আরেকটা বিষয় বোঝানো হচ্ছে, স্থান অবরোধকতা এবং বিস্তৃতি, সেই সঙ্গে কঠিনতা বা কোমলতা, এটাও লক্ষিত হবে এই যদি সেখানে কি থাকে, পটভী ধাতু থাকে। কঠিনতা কোমলতা এটা বোঝানোর জন্য আমাদেরকে বোঝানো হয়েছে, যেমন তুলা এবং মাটি, জল, এগুলো একটা থেকে একটার তুলনীয় ভাবে হয়তো হ্যাঁ এটা থেকে কোমল, এটা থেকে তারপরে যেমন পানি আবার পানির সঙ্গে বাতাসের সঙ্গে তুলনা করলে আবার কঠিন কোমলের ব্যাপার সেখানেও আছে না। বাতাসের মধ্যে কঠিনতা বাইর করতে বললে কিভাবে বাইর করা যাবে? কঠিন কোমল যদি বলতে বলা হয়, যাবে বাইর করা যাবে? যাবে বানতে কিভাবে? এমনি একটু করে হাত দিলে এটা বোঝা যায় না। বড় একটা ঢাল নিয়ে এরকম জোরে দিলে তখন এটার স্থান অবরোধকতা তথা কঠিনতা এটা বোঝা যাবে আর কি। বড় একটা ঢাকনা দিয়ে জোরে ধাক্কা দিলে বোঝা যায় তখন? যায় না? বানতে পানির যে কঠিনতা কোমলতা ওইটা তো এটা ওইটা যে যেমন সহজে বোঝা যায়, বা নর্মালি আমরা বুঝি না, আবার এটা খুব কোমল মনে করতেছি, তুলনামূলক আর কি, বাতাসের তুলনায় এটা আরেকটু কঠিন। তো এখন আমরা যদি বলি যে কি বাতাসের মধ্যে সেই কঠিনতা বাইর করে দেওয়ার জন্য, তখন কিভাবে বাইর করা যাবে? বড় একটা, যেমন আমি হাত দিয়ে এটা অনুভব করতে পারতেছি না এখানে কঠিনতা কিছু আছে বলে, আমার হাতে কোনো কিছু অনুভূতি হচ্ছে এরকম দেখেন আপনারা? না। হবে না। কিন্তু এটা অনুভব করার জন্য হলে তখন বড় একটা কিছু ঢাল নিতে হবে, জোরে দেন ধাক্কা, তখন দেখবেন যে স্থান অবরোধ করেছে এবং আপনাকে এটা করেছে, বাধাপ্রাপ্ত করতেছে। যদি এরকম কিছু না থাকতো তাইলে তো এটা বাধাপ্রাপ্ত হতো না, বড় ঢালটা হতো না। তাহলে ওই বিষয়টাকে এখানে কঠিন বুঝতে হবে। তার মানে আমরা এই সঙ্গে আবার বাতাসের মধ্যে যে চারি মহাভূত এর একটি গুণ সেখানেও যে আছে এটা প্রমাণ করলাম এখন, না? বাতাসের মধ্যেও চারি মহাভূতের বা চারি মহাগুণের একটি গুণ বাতাসের মধ্যেও আছে, যেটাকে বলা হয় এই কঠিনতা বা কোমলতা, সেটার গুণ এখানে আছে বাতাসে। তারপরে এটা মাটিতে যেমন আছে, মাটিটা